আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো আজকে আমরা কি শুরু করব? আজকে হচ্ছে আমরা টোলোইন শুরু করব। আই রিপিট, আজকে আমরা কি শুরু করতে যাচ্ছি? আজকে আমরা হচ্ছে টোলোইন শুরু করতে যাচ্ছি। সো বেনজিনের আরও কিছু জিনিস বাকি আছে, যেমন হচ্ছে গতদিন অর্থপ্যারা নির্দেশকটা আমরা পড়ছিলাম। আজকে আমরা মেটা নির্দেশক শুরু করব। আই রিপিট, আজকে আমরা কি শুরু করব? মেটা নির্দেশকটা শুরু করব। সো মেটা নির্দেশকটা আমাদের ভালোভাবে পড়তে হবে। সো অর্থপ্যারা নির্দেশকের একটা এইচডাব্লিউ দিছিলাম তোমাদেরকে, তোমরা কি বাসায় করছিলা? অর্থপ্যারা নির্দেশকের একটা এইচডাব্লিউ দিছিলাম তোমাদেরকে, তোমরা বাসায় করছিলা? একটু বইলো ভাইয়াকে, অর্থপ্যারা নির্দেশকের যে একটা এইচডাব্লিউ দিছিলাম বাসায় করছিলা কিনা? সো আমরা আজকে কই থেকে স্টার্ট করব? আমরা আজকে স্টার্ট করব হচ্ছে মেটা নির্দেশক থেকে। আমরা কোথা থেকে স্টার্ট করব? মেটা নির্দেশক। মেটা নির্দেশক। সো আমরা গতদিন অর্থপ্যারা নির্দেশক পড়ছিলাম। গতদিন কি পড়ছিলাম? আমরা অর্থপ্যারা নির্দেশক পড়ছিলাম। আজকে আমরা কি পড়ব? মেটা নির্দেশকটা পড়ব। সো আসো আমরা শুরু করি মেটা নির্দেশকটা। সো আমাদের কোন কোন মূলক মেটা নির্দেশক? নাইট্রোমূলক, তারপরে সিএইচও মূলক, তারপরে যদি বলি COOH মূলক। সো যে সকল মূলকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেগুলো কি আমাদের মেটা নির্দেশক। যে সকল মূলকে আমাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেগুলো কি আমাদের মেটা নির্দেশক। সেগুলোকে কি বলি আমরা? মেটা নির্দেশক বলি। ওকে, সো চলো আমরা শুরু করে ফেলবো এখনই। ওকে, সো একটু খেয়াল করো, অর্থপ্যারা নির্দেশক বুঝলে মেটা নির্দেশকটাও বুঝবা। অর্থপ্যারা নির্দেশকের ঠিক উল্টাই হচ্ছে মেটা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক সবার মনে আছে? গতদিন যে পড়াইছিলাম অর্থপ্যারা নির্দেশক সবার মনে আছে? গতদিন যে পড়িয়েছিলাম অর্থপ্যারা নির্দেশকগুলো কিভাবে হয়? সবাই একটু কমেন্ট করে জানায়ও। সবাই একটু কমেন্ট করে ভাইয়াকে জানায়ও যে অর্থপ্যারা নির্দেশকগুলো তোমাদের মনে আছে কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করে জানিও। ওকে, আলহামদুলিল্লাহ মনে আছে। সো মেটা নির্দেশক কি? এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে নাইট্রোজেন আর অক্সিজেন, ভালোভাবে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন এদের ভিতরে কি করে? ডাবল বন্ড আছে। তো অক্সিজেন কি করে? নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়। তাহলে এই যে এই নাইট্রোজেনটা দেখতেছো, বুঝছো অক্সিজেন কি করতেছে? নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে। তাহলে এই যে নাইট্রোজেনটা আছে এর ভিতরে কি ইলেকট্রনের ঘাটতি হবে কিনা? সো ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য পাশের কার্বন, মানে এই যে এই কার্বনটা যারা পাই বন্ডে আছে বা ডাবল বন্ডে যুক্ত আছে, এরা কি করে? এই নাইট্রোজেনকে ইলেকট্রন দিয়ে দেয়। দেখো, অক্সিজেন কি করছে? ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আর নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি দেখা গেছে। সো যখনই ঘাটতি দেখা গেছে, সো তখন কি করছে? এই যে পাশের কার্বন, এই যে পাই বন্ড যেখানে আছে বা ডাবল বন্ড যেখানে আছে, তারা কি করতেছে? এই ইলেকট্রনটা কাকে দিচ্ছে? নাইট্রোজেনকে দিচ্ছে। সো এর ফলশ্রুতিতে কি ঘটনাটা ঘটতেছে সেটা একটু দেখি আমরা। এর ফলশ্রুতিতে কি ঘটনাটা ঘটতেছে দেখো। এখানে নাইট্রোজেন ছিল, অক্সিজেন কি করছে? ইলেকট্রনটা নিয়ে সে মাইনাস চার্জ হয়ে গেছে। আর এইখানে কি আসলো? তীর চিহ্ন দিয়ে এই অক্সিজেন ছিল। এখন দেখো এইখানে কি হয়েছে? একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেছে না? পার্শিয়ালি ডাবল বন্ড তৈরি হয়েছে কিনা? এই নাইট্রোজেনটাই কি হয়েছে? পার্শিয়ালি ডাবল বন্ড তৈরি হয়েছে। তাহলে দেখো এইখানে আমরা কি বলতে পারি? এইখানে একটা ডেল্টা প্লাস তৈরি হয়েছে, মানে এই কার্বনে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। দেখো এই কার্বনে কি হয়েছে? একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে কিনা? ইয়েস অর নো? দেখো বুঝতে পারছো কিনা বলো, প্রথম অংশটা বুঝতে পারছো কিনা বলো। সো আই রিপিট, আবারও দেখাচ্ছি। দেখো, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড ছিল। দেখো, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড ছিল, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিচ্ছে। টেনে নেওয়ার ফলে কি হয়েছে? এখানে একটা ইলেকট্রন ঘাটতি দেখা গেছিল। সো সেই ইলেকট্রন ঘাটতি দূর করার জন্য এই পাশের বন্ড থেকে কি আসছে? আমাদের পাশের বন্ড থেকে হচ্ছে ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছে। তো এই জায়গাটায় কি হয়েছে? আমার আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়ে গেছে। এরপরে আসো, এখন
এই পাশের কার্বনটা কি চাইবে এই কার্বনে ইলেকট্রনের ঘাটতি থাকুক? ধনাত্মক চার্জ তৈরি হওয়া মানে কি ইলেকট্রনের ঘাটতি হয়েছে। পাশের কার্বন কি চাইবে যে এই কার্বনে ইলেকট্রনের ঘাটতিটা থাকুক? ইয়েস অর নো বলো। ঠিক আছে, পাশের কার্বন কি চাইবে যে এই কার্বনে ইলেকট্রন, দেখো কি ঘটনাটা ঘটছে, যে এই কার্বনটা, বুঝছো, এই কার্বনটা কি কখনোই চাইবে না তার পাশের কার্বনে ইলেকট্রনের ঘাটতি থাকুক। তাই সে কি করবে, এই ডাবল বন্ডটা পাশের কার্বনে শেয়ার করে দিবে। তো এইটা শেয়ার করার ফলে যে ঝামেলাটা হয়েছে, দেখো মানে সবকিছু তো আগের মতোই আছে, দেখো সবকিছু কিন্তু আগের মতোই আছে। এইখানে ডাবল বন্ড নাইট্রোজেন, এইখানে অক্সিজেন মাইনাস, এটা কি সন্নিবেশ বন্ধনে আছে, এইখানে ডাবল বন্ডটা আইসা পড়ছে। দেখো এই যে পাশের কার্বনে যখন শেয়ার করছে, এই দেখো এখানে যখন শেয়ার করছে এখানে ডাবল বন্ডটা আইসা পড়ছে। বাট এই কার্বনে দেখো, এই কার্বনে কি হয়ে গেছে, ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। আর এই জায়গা তো আগের মতোই আছে। এইটুকু বুঝতে পারছো কিনা? দেখো এই কার্বনটা যখন পাশের কার্বনে ইলেকট্রনটা শেয়ার করছে, তখন এই কার্বনটা যেটা আছে অর্থাৎ প্যারা পজিশনের কার্বনটার ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে, এটাই লিখলাম। তো প্যারা পজিশনের যে ইলেকট্রনের ঘাটতি, এটা কিন্তু পাশের কার্বনটা চাইবে না, এই কার্বনটা চাইবে না, তখন সে কি করবে, এইখানে সে ইলেকট্রনগুলো শেয়ার করে দিবে, অর্থাৎ এই কার্বনের যেন ইলেকট্রনের ঘাটতিটা না থাকে। সো দেন কি ঘটনাটা ঘটছে, দেখো খুবই সুন্দর ঘটনা। এইখানে হচ্ছে ব্যাপারটা খুবই ইজি, ডাবল বন্ড নাইট্রোজেন অক্সিজেন মাইনাস, এই ছিল, এইটা আগে থেকেই ছিল। এই বন্ডটা যখন শেয়ার করছে, এই ডাবল বন্ডটা কি এই দুই কার্বনের মাঝে এসে পড়ছে না? দেখো এই ডাবল বন্ডটা কি এই দুই কার্বনের মাঝে এসে পড়ছে, অর্থাৎ এই কার্বনটা চায় না এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি থাকুক। তো এই কার্বন কি করছে, ইলেকট্রনটা এখানে শিফট করা দিচ্ছে। তখন যে জিনিসটা দেখা গেছে আমাদের, যে এই জায়গাটায় হচ্ছে ডাবল বন্ডটা আইসা পড়ছে, আর এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি থাকুক, এটা তো এই কার্বন চাবে না। তো ডাবল বন্ডটা কি করবে, এখানে শিফট করে দিবে। তো ডাবল বন্ড যখন শিফট করে দিবে, তখন কিন্তু নাইট্রোজেনের আবার কি হয়ে যাবে, ইলেকট্রনের ঘাটতিটা হয়ে যাবে, কারণ কি অক্সিজেন নিয়ে রাখছে। তো অক্সিজেন কি করবে, আবার তার ডাবল বন্ডটা এই নাইট্রোজেনের মাঝখানে দিয়ে দিবে, কারণ চাইবে না যে নাইট্রোজেনের ইলেকট্রনের ঘাটতিটা থাকুক। বুঝো, একজনকে তার পাশের জন হেল্প করে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই কার্বনে যখন ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, এই পাশের কার্বন চাইবে এই কার্বনে ইলেকট্রন দিয়ে দিতে। তো এখন এটা দিয়ে দিলে আবার নাইট্রোজেনের তো ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। সো তখন কি করবে, অক্সিজেন আবার ডাবল বন্ডে তার ইলেকট্রনগুলো ফিরিয়ে দিবে। সো যে জিনিসটা হয়েছে, দেখো যে জিনিসটা হয়েছে, ফাইনালি আমরা লিখতে পারি, ফাইনালি এখানে একটা রেজোনেন্স হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া, রেজোনেন্স। দেখো এইটা এইখানেই ছিল, এই বন্ডটা এখানে শিফট করার ফলে এটা এখানে আসছে। নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড ছিল, আর এখানে তীর চিহ্নে অক্সিজেন। দেখো পুরো সিনারিওটা বুঝতে পারছো। এটাকে তুমি তীর চিহ্ন না দিয়ে যদি হচ্ছে রেজোনেন্স ভাবেও দেখাও, তখন নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো পুরোটা বুঝতে পারছো কিনা। তো এখন এটাকে কেন মেটা নির্দেশক বলা হয়, যখন নাইট্রোমূলকটা আসলো, ব্যাপারটা বুঝো, ব্যাখ্যাটা বুঝার পালা। যখন নাইট্রোমূলকটা আসলো, বুঝো, নাইট্রোমূলকটা যখন আসলো, তো এই নাইট্রোমূলকের প্রভাবে দেখা গেছে অর্থ আর প্যারা পজিশনে, দেখো অর্থ প্যারা অর্থ, দেখো এটা 2 নাম্বার ফিগার, এটা 3 নাম্বার গত দিন অনুযায়ী, এটা 4 নাম্বার। সো আমরা দেখতেছি অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি দেখা গেতেছে। দেখো অর্থ আর প্যারা পজিশনে কি হচ্ছে, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে। বুঝো, এই অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, ডেল্টা প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি, অর্থ এবং প্যারা এই দুইটা পজিশনে কি হয়েছে, এই দুইটা পজিশনে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে, ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে। তো দেখো অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি মানে কি, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কম, ঠিক আছে। অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তার মানে কি মেটা পজিশনে
এই নাইট্রোমূলকের আবির্ভাবে অর্থ আর প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্বটা কমে গেছে, তার মানে কি এই মেটা পজিশনগুলোতে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি। তার মানে কি মেটা পজিশনে শন এ ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। এটার মানে কি বোঝায়? মেটা পজিশনে ইলেকট্রন মেঘের যে ঘনত্বটা আছে সেটা তুলনামূলক বেশি। আমার কথা ধরতে পারছো? মানে অর্থ আর প্যারাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে গেছে, মেটাতে তো কমে নাই, মেটাতে যেমন ছিল তেমনই আছে। আগে ধরো সবগুলাতে সমান ছিল, সবার 10 টাকা করে ছিল, দেখা গেছে এই অর্থ আর প্যারার 3 টাকা করে কমে গেছে, তাইলে অর্থ প্যারার কত আছে? 60 টাকা। মেটার কত আছে? 10 টাকাই আছে। তো মেটার তো ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন মেঘের ঘনত্বটা এই যে এই নাইট্রোমূলকের ক্ষেত্রে অর্থ প্যারার থেকে বেশি, তাই না? সো ম্যাটার যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব অর্থ প্যারা থেকে বেশি, তাহলে ইলেকট্রোফাইল এসে কোথায় যুক্ত হবে বলো তো? ইলেকট্রোফাইল এসে, তাহলে ইলেকট্রোফাইল যেটা আছে সেই ইলেকট্রোফাইল এসে কোথায় যুক্ত হবে? ইলেকট্রোফাইল এসে আমাদের মেটা পজিশনে যুক্ত হবে, কারণ মেটা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। আর আমরা গত যে কনসেপ্টে ছিলাম, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেখানেই গিয়ে যুক্ত হবে, বুঝতে পারছো? যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেখানে গিয়ে ইলেকট্রোফাইল যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল এসে মেটা পজিশনে যুক্ত হবে। সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে 2 লেখো। মানে মূল বক্তব্যটা কি? ঠিক আছে, মূল বক্তব্যটা হচ্ছে যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেখানেই এসে ইলেকট্রোফাইল যুক্ত হবে। বুঝে গেছে? যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেখানেই আইসা আমার ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। এখন কথা হচ্ছে কোন জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, কোন জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, সেটা কে নির্দেশ করবে? এই যে উপরে যে প্রতিস্থাপকটা যুক্ত থাকবে, বেনজিন বলয়ে যে প্রতিস্থাপকটা যুক্ত থাকবে, তার উপরেই ডিপেন্ড করবে, তার উপরেই ডিপেন্ড করবে এইখানে অর্থ প্যারাটা বেশি হবে নাকি এইখানে মেটাটা বেশি হবে। বুঝতে পারছো? জৈব রসায়ন আর বেশি ক্লাস লাগবে না, 5-6টা ক্লাস লাগবে। ওকে, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এখন দেখো, এখন দেখো আমাদের তাহলে মেটা নির্দেশক আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে একটা বিশাল অ্যামাউন্টের এমসিকিউ আসে। আমরা তো সিকিউ বুঝে গেছি, রেজোনেন্স স্ট্রাকচার। এমসিকিউতে প্রশ্ন করবে কোনটি অর্থ প্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক। কি প্রশ্ন করবে? কোনটি অর্থ প্যারা নির্দেশক, প্যারা নির্দেশক, নির্দেশক। প্রশ্ন আসবে কোনটি মেটা নির্দেশক, মেটা নির্দেশক। সো মনে রাখবা যাদের সিঙ্গেল বন্ড আছে, যাদের যে সকল প্রতিস্থাপকের একক বন্ধন আছে, সবগুলা বন্ধনই একক বন্ধন, সো একক বন্ধন বা সিঙ্গেল বন্ড আছে, হ্যাঁ সিঙ্গেল বন্ড আছে, তারা কি অর্থ প্যারা নির্দেশক। যাদের একক বন্ধন আছে বা সিঙ্গেল বন্ধন আছে তারা কি অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে? আর যাদের যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এটা হচ্ছে মানে আইডেন্টিফাই করার টেকনিক, ডাবল অর ট্রিপল বন্ড আছে। আই রিপিট, যাদের ডাবল বা ট্রিপল বন্ড আছে আছে তারা কি হবে রে বাবা? তারা মেটা নির্দেশক, মেটা নির্দেশক। সো একটু লিখে নাও, যাদের সিঙ্গেল বন্ড আছে তারা কি অর্থ প্যারা নির্দেশক, যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তারা হচ্ছে মেটা নির্দেশক, আর যাদের সিঙ্গেল বন্ড আছে তারা কি অর্থ প্যারা নির্দেশক। যেমন হচ্ছে ধরো NH2 মূলক, তারপরে CH3 মূলক, তারপরে OH মূলক, ঠিক আছে, তারপরে NHCOCH3 মূলক। এই যে মূলকগুলো লিখলাম ভাইয়া, এই মূলকগুলো হচ্ছে, এই যে মূলকগুলো লিখলাম এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এরা কি নির্দেশক? এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এরা কি ধরনের নির্দেশক? এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। খেয়াল করো কিভাবে, দেখো ভাঙ্গায় দেখাই। এই NH2 দেখো সবগুলা বন্ড সিঙ্গেল বন্ড,
NH2। তারপরে দেখো CH3, দেখো সবগুলা বন্ড সিঙ্গেল বন্ড, সবগুলা বন্ড ভাইয়া সিঙ্গেল বন্ড। তারপরে আসো OH, সবগুলা বন্ড সিঙ্গেল বন্ড। তারপরে আসো NHCO CH3, দেখো এই নাইট্রোজেন মানে যে মূলকটা যুক্ত থাকবে একটা হাইড্রোজেনের সাথে একটা কার্বনের সাথে। এখন কার্বন গিয়ে ডাবল বন্ডে যুক্ত হোক আর ট্রিপল বন্ডে যুক্ত হোক ওইটা মাথা ব্যথা নাই, মেন মূলকটা যেটা এই নাইট্রোজেন যেটা যুক্ত আছে তার সবগুলো সিঙ্গেল বন্ড আছে কিনা, হ্যাঁ, সো সেটা মাথায় রাখলেই হবে। সো এরা কি, এরা সবাই অর্থ প্যারা নির্দেশক, এরা সবাই অর্থ প্যারা নির্দেশক। তার মানে কি, এদের মানে এরা যদি বেনজিন বলয়ের মাথায় যুক্ত থাকে, নতুন যে বিকারক আসবে সে কোন কোন পজিশনে যাবে, ঠিক আছে, সে কোন কোন পজিশনে যাবে, হয় অর্থ পজিশনে যাবে না হয় প্যারা পজিশনে যাবে, হয় অর্থ পজিশনে যাবে না হয় কোন পজিশনে যাবে বাবা, প্যারা পজিশনে। মাথায় ঢুকছে, দেখেন মাথায় ঢুকছে কিনা। আরেকটা জিনিস দেখো, মেটা নির্দেশকগুলোর কিছু উদাহরণ দেখাই। ধরো CHO মূলক, তারপরে হচ্ছে NO2 মূলক, সায়ানাইড মূলক, তারপরে COOH মূলক। এরা সবাই মেটা নির্দেশক। যেমন হচ্ছে দেখো কার্বন ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন, দেখো এই CHO মূলকে ডাবল বন্ড আছে কিনা, ইয়েস অর নো বলবা। তারপর দেখো নাইট্রোমূলক, এটা তো দেখাইছি N ডাবল বন্ড আর এই অক্সিজেন নাইট্রোমূলক। তারপরে দেখো সায়ানাইড মূলক, ট্রিপল বন্ড আছে, দেখো কার্বনের সাথে ট্রিপল বন্ড নাইট্রোজেন। তারপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড মূলক, C ডাবল বন্ড O, তারপরে OH। সো এরা সবাই কি বাবা, এরা সবাই হচ্ছে মেটা নির্দেশক। কারণ সবগুলোতেই হয় ডাবল বন্ড আছে, দেখো ডাবল বন্ড আছে, না হয় ট্রিপল বন্ড আছে। সো যদি ডিরেক্টলি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, আই রিপিট, যদি ডিরেক্টলি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে এটাতে কি বলবা তোমরা, এটাতে বলবা মেটা নির্দেশক। যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে এটাতে কি বলবা, এটাতে বলবা মেটা নির্দেশক। তাহলে এই নির্দেশকটা কি, এগুলো সবগুলাই মেটা নির্দেশক। আচ্ছা, একটা দুইটা ইনফরমেশন একটু মাথায় রাখবা তোমরা। ফার্স্ট অফ অল, অর্থ প্যারা নির্দেশক এরা কি করে বাবা, এরা বেনজিন বলয়কে সক্রিয় করে, মানে বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে। বেনজিন বলয়কে সক্রিয় করে। একটা এক্সেপশন মাথায় রাখবা, এক্সেপশন, সেটা হচ্ছে ক্লোরিন যদিও অর্থপ্যারা নির্দেশক বাট এটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক বাট এটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। তারপরে দেখো মেটা নির্দেশক, খেয়াল করো, বেনজিন বলয়কে কি করবে, নিষ্ক্রিয় করবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অ্যানিলিন, এটা তো অর্থপ্যারা নির্দেশক বাট এইটার মেজর প্রোডাক্টটা হয়, মানে এটা অর্থ নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন সবই তৈরি করে, বাট এটার মেজর প্রোডাক্টটা, এটা MCQতে আসে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। এটা কি তৈরি করে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। কি তৈরি করে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। সো এটা একটু মাথায় রাখবা, কি তৈরি করে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, এটা একটা এক্সেপশন, বাট এটা এক্সেপশন বলা যায় না। অ্যানিলিন কি অর্থপ্যারা নির্দেশক, তার মানে কি অর্থনাইট্রোটোলুইন প্যারানাইট্রোটোলুইন তৈরি করবে, বা অর্থনাইট্রো অ্যানিলিন প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করবে, বাট এটা কি করে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। এটা জাস্ট লিখে রাখো, এটা আমরা যখন অ্যানিলিন পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, MCQ গুলো একবারে গুছিয়ে দিলাম। সো তোমাদের লেখা শেষ হয়েছে, বলো তো ভাইয়ারা, লেখাটা কি শেষ হয়েছে? লেখা শেষ হইলে ভাইয়া সামনে যাচ্ছি, লেখা শেষ হইলে ভাইয়া সামনে যাব। তোমাদের লেখাটা কি শেষ হয়েছে কিনা? মোটামুটি সবার ডান। এখন আসো আমরা টোলুইন নিয়ে আলোচনা করব। সো আমরা স্টার্ট করব কি দিয়ে, টোলুইন দিয়ে।
টোলুইনটাকে আমরা যদি চিনি, ধরো এই বেনজিন বলয়, এটার মাথায় একটা CH3। এখন দেখো এটায় দুইটা পোর্শন আছে, এই পোর্শন আর নিচের পোর্শন। দেখো কয়টা পোর্শন আছে? দুইটা। এটা কি অ্যালিফেটিক অংশ, অ্যালিফেটিক মিথাইল মূলক, আর এই অংশটা কি অ্যারোমেটিক। সো টোলুইন এমন একটা স্পেশাল ক্যারেক্টার যেখানে দুই ধরনের বৈশিষ্ট্যই পাওয়া যায়, অর্থাৎ অ্যালিফেটিক বৈশিষ্ট্যও পাওয়া যায়, অ্যারোমেটিক বৈশিষ্ট্যও পাওয়া যায়। আই রিপিট, টোলুইন এমন একটা স্পেশাল ক্যারেক্টার যেখানে দুই ধরনের বৈশিষ্ট্যই পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালিফেটিক বৈশিষ্ট্যও পাওয়া যায়, আরেকটা কি অ্যারোমেটিক বৈশিষ্ট্যও পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন আসে, এই যে মিথাইল মূলক এটা কিন্তু sp3 সংকরণ প্রদর্শন করে, সবগুলো সিঙ্গেল বন্ড। আচ্ছা, এই যে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক, এই মূলকটাকে কি বলা হয়? দেখো, বেনজিন বলয় থেকে যদি তুমি একটা হাত বের করে দাও, মানে বেনজিন বলয় থেকে যদি একটা হাইড্রোজেন সরায় আনো, এটা কি মিন করে? মানে বেনজিনের সব হাইড্রোজেন আছে, শুধু একটা হাইড্রোজেন নাই। ঠিক আছে, আমরা যেমন মিথাইল মূলক বলি না, ধরো মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে কি হয়? মিথাইল মূলক। ঠিক সেম ভাবে বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন সরাও, এটাকে বলা হয় অ্যারাইল মূলক অথবা ফিনাইল মূলকও বলা হয়, ফিনাইল মূলক। সো আমি বারবার উচ্চারণ করবো কিন্তু, অ্যারাইল, ফিনাইল। সো এই জিনিসগুলো তোমাদের খাপ খাওয়ায় নিতে হবে, এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে বাবা? খাপ খাওয়ায় নিতে হবে। এখন দেখো এটাকে কি বলে? ফিনাইল মূলক বলে। তো এই যে উপরের যে মিথাইল মূলকটা আছে, এটা কি sp3 সংকরায়ন, আর নিচের যে ফিনাইল মূলকটা আছে এটা কি আছে? sp2 সংকরায়ন। কারণ এখানে ডাবল বন্ড ঘুরতেছে, এখানে কি হচ্ছে? ডাবল বন্ড গুলো ঘুরতেছে, আর ডাবল বন্ড থাকলে আমরা কি বলি? sp2 সংকরায়ন। তাহলে এই ধরনের প্রশ্ন আসে যে একের অধিক সংকরণ কোন যৌগে দেখা যায়? মানে জৈব যৌগে একের অধিক সংকরণ, মানে একটা যৌগের ভিতরে একাধিক সংকরণ অবস্থা দেখা যায়, এটা কি? টোলুইন। এই কারণে টোলুইনকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলি, অর্থাৎ এটার ভিতরে অ্যালিফেটিক ক্যারেক্টারও আছে, এটার ভিতরে অ্যারোমেটিক ক্যারেক্টারও আছে। আবার দেখো এখানে কি sp3 সংকরায়ন, এখানে কি sp2 সংকরায়ন, মানে দুই ধরনের ক্যারেক্টারই আছে। সো এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন আসলে টোলুইনের প্রিপারেশনে যাই। প্রিপারেশন, টোলুইনের প্রিপারেশন দেখো, আমরা সবগুলা বিক্রিয়াই পড়ে আসছি। দেখো টোলুইনের প্রিপারেশনের সবগুলা বিক্রিয়া ভাই কি বলেন? দেখো ফার্স্ট অফ অল আমরা বেনজিনের কি করছিলাম মনে আছে? বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করছিলাম, মনে আছে কিনা তোমাদের? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করছিলাম, বেনজিনের কি করছিলাম? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন করছিলাম। দেখো বেনজিনের কি করছিলাম? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করছিলাম। ওকে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো এখানে কি করছিলাম দেখো, তোমাদের বিক্রিয়াটা মনে আছে? আমরা সুন্দরভাবে বেনজিন নিছিলাম, এটাকে মিথাইল ক্লোরাইড CH3Cl এর সাথে বিক্রিয়া করছিলাম ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড LCl3। সো এখানে কি ছিল? বেনজিনের একটা হাইড্রোজেনকে বের করে রাখছিলাম অ্যান্ড দেখাইছিলাম, এই দেখো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে, এরা দুইজন মিলে কি হবে? HCl আকারে পালায় যাবে। দেখো বলছিলাম এরা কি আকারে পালায় যাবে? HCl আকারে। ওকে, আর বাকিটা দেখো এই মিথাইল মূলক গিয়ে যুক্ত হয়ে যাবে। আরো সহজে যদি বলি, আরো সহজে যদি বলি, বেনজিন বলে এই দেখো এই ক্লোরিনটা কি মাইনাস, মিথাইল মূলকটা কি প্লাস, তাই না? সো এইখানে বেনজিন বলে কি ইলেকট্রোফাইল গিয়ে যুক্ত হবে, তাই না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না বেনজিন? বেনজিন কি দেয় দেখো? ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেনজিন। কি দেয় বাবা? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বুঝো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। সো এইখানে কি ঘটনাটা ঘটে দেখো, এখানে মিথাইল মূলক যেটা আছে, মিথাইল মূলক এটা কি হবে? বেনজিন বলয়ে গিয়ে যুক্ত হবে, কারণ কি সে কি ইলেকট্রোফাইল। মনে রাখবা যত প্লাস চার্জ আছে সব বেনজিন বলয়ে যুক্ত করবা। সো এখানে কি করবা? মিথাইল মূলকটারে যুক্ত করে দিবা। তাহলে কি পেয়ে গেলাম আমরা? টোলুইন পেয়ে গেলাম। দেখো টোলুইন। তাহলে কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা টোলুইন পাই? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। প্রথম প্রিপারেশন ডান, সবাই বললো ডান কিনা? ডান।
দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আমরা কি পড়ছিলাম? দ্বিতীয়টা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এটাও তো পড়ছি, এটাও তোমাদের পড়াইছিলাম। দেখো ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ কিভাবে? দেখো আমি ধরো বেনজালডিহাইড নিলাম, খেয়াল করো তোমরা, কি নিলাম বাবা? বেনজালডিহাইড। এখানে কি আছে? CHO মূলক বেনজালডিহাইড। এখন দেখো আমি এইখানে কি ইউজ করব? আমরা পড়ছিলাম জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl ব্যবহার করব, কনসেন্ট্রেটেড HCl, মনে আছে কিনা দেখো? ভাইয়া বলছিলাম জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করে? জাইমান হাইড্রোজেন তৈরি করে। কয় মোল? 4 মোল। এটাও পড়াইছিলাম, 4 মোল জাইমান হাইড্রোজেন তৈরি করে। তো এখানে কি করে? ক্লিমেনসন বিজারণের মেন মেকানিজমটা দেখো, পড়াইতে পড়াইতে বুড়া হয়ে যাচ্ছি। CO মূলক কিসে কনভার্ট হবে? CH2 তে কনভার্ট হবে। অর্থাৎ এখানে এই যে কার্বন অক্সিজেন আছে CO মূলকটা, এখানে যদি ভাঙ্গায় লিখি ভাইয়া, দেখো এখানে কি লিখতে পারি? দেখো C ডাবল বন্ড ও H, এই COটা কিসে কনভার্ট হবে? CH2 তে। তাহলে আমরা বলতে পারি, দেখো দেখো আমরা বলতে পারি এখানে কি হবে? CH3 তৈরি হবে। কারণ কি? CH2 আর একটা হাইড্রোজেন CH3, টোলুইন। তাহলে ক্লিমেনসন বিজারণের মাধ্যমেও আমরা কি প্রস্তুত করতে পারি? টোলুইন প্রস্তুত করতে পারি। ডান। কিসের মাধ্যমে? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা টোলুইন তৈরি করতে পারি। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? গেল দুইটা, এই দুইটা আগে পড়ছি না আমরা? ভাইয়া যে বলছিলাম আগেই পড়ে রাখছি, পড়ছি কি না বলো? সবাই একটু কমেন্টে জানাও। এরপরে আসো উডস বিক্রিয়া পড়ছো কিনা। এইবার আমরা পড়বো হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। কি পড়বো? দেখো উডস না কিন্তু, হ্যাঁ, এটার নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া। সো উডস ফিটিক বিক্রিয়া ভালোভাবে বুঝছো, এটাকে কি বলবো? উডস ফিটিক বিক্রিয়া বলবো, উডস ফিটিক বিক্রিয়া। ডান। দেখো এটাকে কি বলে? উডস ফিটিক বিক্রিয়া। এটাও পড়ছি, দেখো কিভাবে পড়ছি দেখাই তোমাদের। উডস ফিটিক বিক্রিয়া খেয়াল করো, ধরো আমরা ক্লোরোবেনজিন নিলাম, ঠিক আছে? এইখানে আমরা মিথাইল ক্লোরাইড নিলাম, দেখো CH3Cl in presence of sodium and dry ether। এগুলো তো আগেই বলছি ড্রাই ইথার কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো তো ভাই আগেই বলছি, কারণ হচ্ছে এইখানে ড্রাই ইথার ব্যবহার না করা হলে অ্যাকোয়াস ইথার যদি ব্যবহার করতাম, সোডিয়াম ওই ইথারের যে জলীয় দ্রবণ এটার সাথে বিক্রিয়া করে তীব্রভাবে বিক্রিয়া করতো। বুঝতে পারছো? সো এখন দেখো যে ঘটনাটা হচ্ছে, আমাদের এই যে এই সোডিয়ামের সাথে এই ক্লোরিন 2 মোল সোডিয়াম নিলাম, কি করবে? 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখানে কি তৈরি করবে? 2 মোল সোডিয়াম ক্লোরাইড। এই CH3টা কি? প্লাস। প্লাস চার্জ যা আছে সব গিয়া বেনজিন বলয়ে যুক্ত হবে, পড়াইছি। প্লাস থাকলেই কোথায় যুক্ত হবে রে বাবা? বেনজিন বলয়। তাহলে কি হয়ে গেল? টোলুইন। কি হয়ে গেল? টোলুইন। তিনটা বিক্রিয়া পড়তে পারলাম কিনা দেখেন, তিনটা বিক্রিয়া ডান কিনা বলেন? একদম ইজি, একদম ইজি, একদম ইজি। এরপরে একটা আছে, এটা এতটা ইম্পর্টেন্ট না, 4 নাম্বার, সেটা হচ্ছে এন হেপটেন থেকে। এটা হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বা চাকরিকরণ বিক্রিয়া। এন হেপটেন থেকে যেটা আছে এটা হচ্ছে তোমার অ্যারোমেটিকরণ বা চাকরিকরণ বিক্রিয়া। ওকে, ধরো তুমি সাতটা কার্বন নিলা, 2 4 3 7, বা আরো এইখানে একটা কমায় এইখানে উপরে একটা বাড়াইয়া দিলা, 7 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিলা। এটারে কি বললি আমরা? এন হেপটেন। CH2 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 CH3, এটার নাম কি? এন হেপটেন, মানে একটা সরল শিখল বিশিষ্ট হেপটেন। ওকে, বা হেপটেনও বলতে পারো, কোনো সমস্যা নেই।
এইখানে আমরা যদি এটাকে অ্যারোমেটিকরণে ফালাই বা চাকরিকরণ বিক্রিয়ার ভিতরে ফালাই, এখানে আমরা প্লাটিনাম দিতে পারি, ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড দিতে পারি, মানে বিভিন্ন প্রভাবক দিতে পারি, বুঝতে পারছো? এবং খুবই হাই টেম্পারেচার হাই প্রেশার দিতে হবে, 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 15 এটিএম চাপ যদি দেই, তখন এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে টোলুইন হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে এটা একটা মানে মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি করবে। কি তৈরি করবে? মিথাইল সাইক্লোহেক্সেন। ওকে, মানে জাস্ট চাকরিকরণ হইল, এখানে জোরও লেগে গেল, কি হইল? মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি হইল। দেন কি হবে? দেন দেন হচ্ছে তুমি যদি আবার প্লাটিনাম এবং অ্যালুমিনা দাও, প্লাটিনাম এবং অ্যালুমিনা দাও, তো এইখানে কি হবে? টোলুইন তৈরি হবে। এটা এত ইম্পর্টেন্ট বিক্রিয়া না, জাস্ট জাইনা রাখা, চাকরিকরণ বিক্রিয়া লেস ইম্পর্টেন্ট। বুঝে গেছে? প্রথম তিনটে ইম্পর্টেন্ট। প্রথম কয়টা ইম্পর্টেন্ট? তিনটে ইম্পর্টেন্ট। এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট জাইনা রাখলেই হবে, নোট খাতায় থাকলেই হবে। তো সবগুলো বুঝছো তো? সবগুলো মাথায় ঢুকছে? তো এই হচ্ছে টোলুইনের 4টা প্রিপারেশন। এগুলো কি টোলুইনের প্রিপারেশন? টোলুইনের প্রিপারেশনগুলো মাথায় থাকবে সবার। এখন আসো আমরা যাব টোলুইনের বিক্রিয়ায়, মানে রিঅ্যাকশন অফ টোলুইনে যাব। আমরা কই যাব? টোলুইনের বিক্রিয়ায় যাব। রিঅ্যাকশন অফ টোলুইন, রিঅ্যাকশন অফ টোলুইন। ওকে, টোলুইনের বিক্রিয়ায় যাব। ওইটা শুরু হয়েছে, রিঅ্যাকশন অফ টোলুইন। ওকে, ডান। খেয়াল করো, সো টোলুইনও কি ধরনের বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তার আগে টোলুইনের যে পার্শ্ব শিকলে যে বিক্রিয়াগুলো আছে, মানে মিথাইল মূলকের বিক্রিয়াগুলো আমরা দেখব শুরুতে। কিসের বিক্রিয়াগুলো দেখব? মিথাইল মূলকের বিক্রিয়াগুলো শুরুতে দেখব, বুঝছো? অর্থাৎ ধরো ফার্স্ট অফ অল টোলুইনের জারণ। ওকে, আমরা যদি জারণ বিক্রিয়া করাইতে চাই, বুঝছো, আমরা যদি জারণ বিক্রিয়া করাইতে চাই, ধরো এই টোলুইন, টোলুইন এটাকে জারণ করব আমরা, ধরো জাইমান অক্সিজেন, অক্সিজেন অ্যাড করাই তো জারণ। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? আমরা একটা টেকনিক পড়ে আসছিলাম না, কোনো কিছুকে জারণ করলে সেটা কিসে পরিণত হয় বলো তো সবাই? কোনো কিছুকে যদি জারণ করি, ধরো একটা অ্যালকেন, একটা অ্যালকোহল বা একটা অ্যালডিহাইড, এটাকে যদি আমি জারণ করি, এটা কি হবে বলো তো? জারণ করলে কি হবে বলো? জারণ করলে কি হবে টোলুইনকে? এটা হচ্ছে তীব্র জারণ করলে তোমার অ্যাসিড হয়ে যাবে। সো ফাইনাল যে ইয়াটা, ফাইনাল এস্টিমেশন ধরলাম আমরা, এটা অ্যাসিড হবে। কি হবে? অ্যাসিড। এখন বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে জাইমান অক্সিজেন তৈরি করা যায়। মেন কাজ কি তোমার? জাইমান অক্সিজেন তৈরি করা। তুমি কয়টা ইয়া অ্যাড করছো অক্সিজেন? এখানে 2টা না, তাই আমি 2 মোল জাইমান অক্সিজেন লিখলাম। আর দেখো এখান থেকে কয়টা হাইড্রোজেন বের হয়ে গেছে, সবাই একটু কমেন্টে জানাও। এইখানে 3টা হাইড্রোজেন আছে, বুঝছো? এইখানে কয়টা হাইড্রোজেন আছে রে বাবা? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 1টা। তো হাইড্রোজেন কয়টা বের হয়ে গেছে? ঠিক আছে, 2টা বের হয়ে গেছে না? সবাই একটু বইলো, হাইড্রোজেন কয়টা বের হয়ে গেছে? 2টা বের হয়েছে কিনা বলো? হাইড্রোজেন কয়টা বের হয়েছে? 2টা বের হয়েছে। সো 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি হবে। সো তুমি দিন শেষে, ঠিক আছে, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি হবে? পানি তৈরি হবে। সো টোটাল অক্সিজেন কয়টা লাগলো? 1 2 3টা। সো এখানে 3 মোল জাইমান অক্সিজেন লিখবা। কয় মোল? 3 মোল। বুঝে গেছে? এখানে কয় মোল জাইমান অক্সিজেন লিখবো আমরা? 3 মোল জাইমান অক্সিজেন লিখবো। কয় মোল বাবা? 3 মোল জাইমান অক্সিজেন লিখবো। কয় মোল? 3 মোল। এখন এই জাইমান অক্সিজেন কিভাবে তৈরি করা যায়? ফার্স্ট অফ অল তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, এটা তীব্র জারক। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তৈরি করতে পারবা, ঠিক আছে? তারপরে তুমি তৈরি করতে পারবা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। তারপরে তুমি হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি করতে পারবা, HNO3। সো আই রিপিট,
দেখো ভালোভাবে বুঝো, কি কি দিয়ে তৈরি করতে পারবা জাইমান অক্সিজেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যান্ড তুমি কি দিয়ে তৈরি করতে পারবা? নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, সো একটু দেখো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করলেই হবে। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কি করতে হবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটু মাথায় রাখবা, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিডটা কি করতে হবে? ফুটন্ত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফুটন্ত নাইট্রিক অ্যাসিড। অ্যান্ড এটা কি 120°C তাপমাত্রায় ফুটন্ত নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তো এই তিনটা যদি ব্যবহার করো প্রভাবক হিসেবে, এটা দেওয়া থাকতে পারে পরীক্ষায়, তোমার পরীক্ষায় এটা দেওয়া থাকতে পারে, তোমার পরীক্ষায় এটা দেওয়া থাকতে পারে। মেইন মেকানিজম তো এইটা, মানে মেইন বেসিক হচ্ছে এইটা। তো তোমার প্রভাবক হিসেবে এখানে দিয়ে দিতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাও কি তোমার বেনজোইক অ্যাসিড। তোমাকে প্রভাবক হিসেবে দিয়ে দিতে পারে যে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তাও তোমার কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তোমাকে প্রভাবক হিসেবে এখানে দিয়ে দিতে পারে যে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাও তোমার কি হবে? বেনজোইক অ্যাসিড তৈরি হবে। এখন কথা হচ্ছে এটা নিয়ে একটু পেঁচাইতে পারে পরীক্ষায়। পরীক্ষায় কি করতে পারে? পেঁচাইতে পারে। যেমন হচ্ছে, একটু খেয়াল করো, তোমাদেরকে আমি কিটোনের জারণ পড়াইছিলাম না, মনে আছে? কিটোনের জারণ। সো ধরো তোমাকে এইটা দিয়ে দিল CH2 CH3, টোলুইন না দিয়ে ধরো কার্বন সংখ্যা বাড়ায় দিল, দিতে পারে কিনা? ইয়েস অর নো? দিতে পারে কিনা? অবশ্যই দিতে পারে। সো তোমাকে এইখানে বলে দিল, ধরো এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করতেছে KMnO4 জাইমান অক্সিজেন। সো তোমার কি তৈরি হবে বলো তো? তখন তোমার এই যে মনে রাখবো অলওয়েজ মেকানিজম অনেক বড়, ওইখানে যাচ্ছি না। বেনজেনের সাথে ডিরেক্ট অ্যাটাচ কার্বনকে শুধু জারণ করবে, বাকিগুলো কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড পানি হয়ে যাবে। মানে বেনজিনের সাথে ডিরেক্ট অ্যাটাচ যে কার্বনটা আছে সেটাকে জারণ করবে, অলওয়েজ মাথায় রাখবা। অর্থাৎ এটা বেনজোইক অ্যাসিড হবে, আর এই কার্বনটা কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস কি হয়ে যাবে? পানি। বুঝে গেছে? তো তোমাকে যদি কখনো এরকম দেয়, ধরো কিউমিন দিয়ে দিতে পারে, CH CH3 CH3। সো তোমরাও বলো এখন, এখানে দিয়ে দিল পটাশিয়াম ডাইক্রোমেট, যে কোনো কিছু দিতে পারে, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, জাইমান অক্সিজেন, তিনটার যাই দোক না কেন, হ্যাঁ, তোমার প্রোডাক্ট একই রকম হবে। সো এইটা যদি দিয়ে দেয় পরীক্ষায়, তো তখন তোমরা বলো কি তৈরি হবে? মেইন প্রোডাক্ট। মানে ভাইয়া তো টেকনিকটা দেখাই দিচ্ছি, ওকে? সো এইখানে যাই দিয়ে দেখ না কেন, তোমার প্রোডাক্টটা তৈরি হবে হচ্ছে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ধরো এটা দিয়ে দিল তোমাকে, ধরো এটা দিয়ে দিল, সেম জিনিস দিয়ে দিল, এটাই কি তৈরি হবে বলো? সবাই বলতেছে সেম বেনজোইক অ্যাসিড, বাট না, নো রিয়াকশন, এখানে কোনো বিক্রিয়া হবে না, এটাকে জারিত করা যায় না, ঠিক আছে? এটা জারণ করা খুবই টাফ। আর মেইন শর্তটা যেটা জারণের, এই যে সেন্ট্রাল কার্বন বেনজেনের সাথে অ্যাটাচ কার্বন, বাট এখানে হাইড্রোজেন থাকা লাগবে। হাইড্রোজেন না থাকলে জারণটা পসিবল না। একটা জিনিস মাথায় রাখবা, এখানে কি থাকা লাগবে? হাইড্রোজেনটা থাকা লাগবে। হাইড্রোজেনটা যদি না থাকে তাহলে জারণ পসিবল না। আই রিপিট, হাইড্রোজেনটা মাস্ট থাকা লাগবে। হাইড্রোজেন যদি না থাকে তাহলে কি জারণটা পসিবল না। মাথায় ঢুকছে? হাইড্রোজেন যদি না থাকে তাহলে জারণটা কি হবে না? পসিবল হবে না। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে ভাইরা? হাইড্রোজেন যদি না থাকে তাহলে জারণটা পসিবল হবে না। ওকে, মানে বেনজিনের সাথে যে কার্বনটা ডিরেক্ট অ্যাটাচ আছে সেখানে হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন না থাকলে জারণ পসিবল হবে না। ওকে, ডান। সো এইভাবে তোমাকে বুয়েটে পেঁচাইয়া দিতে পারে, বুয়েটে আসে, পেঁচায় আসে। সো এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিলাম। এখন আসেন, এখন আসেন, এটাতে গেলাম রিয়াকশন অফ টোলেইন। টোলেইনের জারণ শেষ। এখন টোলেইনে আমরা পড়বো হচ্ছে পার্শ্ব শিকলে। দেখো আমরা যে জিনিসটা পড়বো এখন, আমরা পড়বো হচ্ছে পার্শ্ব শিকলে ক্লোরিনেশন। কি পড়বো? পার্শ্ব শিকলে, শিকলে ক্লোরিনেশন।
ক্লোরিনেশন। ঠিক আছে, আমরা কি করব, টolueনের পার্শ্ব শিকলে ক্লোরিনেশন। ওকে ডান, পার্শ্ব শিকলে ক্লোরিনেশন। এখন আসো পার্শ্ব শিকলে ক্লোরিনেশনটা কেমনে করে। ব্যাপারটা হচ্ছে ওই যে অ্যালকেনে যেভাবে ক্লোরিনেশনটা দেখছিল না, ঠিক আছে, অ্যালকেনে ক্লোরিনেশনটা দেখছিলা কিনা, ওই যে অ্যালকেনের যে ক্লোরিনেশন করছিলাম বা হ্যালোজেনেশন বিক্রিয়া দেখাইছিলাম, ঠিক সেম ভাবেই ধরো এইখানে আমি টoluene নিলাম, কি নিলাম বাবা, টoluene CH3। সো প্রথম যে শর্তটা হচ্ছে মৃদু সূর্যালোক ব্যবহার করতে হবে, মৃদু সানলাইট ইউভি, মানে তীব্র হইলে হবে না, প্রখর হইলে কি হবে, প্রখর হইলে এই যে ডাবল বন্ডগুলো ভাঙ্গে ওইখানে ওই যে গ্যামাক্সিনের মতো করে ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ ডাবল বন্ডগুলো ভাঙবে, হাইড্রোজেনের পাশে একটা করে ক্লোরিন আসবে। সো এখানে মৃদু সানলাইট লাগবে। আর আমাদের 111 তাপমাত্রা। সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো টoluene মৃদু সূর্যালোক 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝতে পারছো। এখন দেখো আমাদের কি হবে, এইখানে আমরা যে টেকনিকটা পড়ছিলাম, ক্লোরিন অ্যাড করব, হ্যাঁ, হাইড্রোজেন হটাও, মনে আছে তোমাদের, হাইড্রোজেন হটাও ক্লোরিন বসাও, মনে আছে কিনা দেখো, আমরা এই টেকনিকটা পড়ছিলাম কিন্তু, হ্যাঁ, হাইড্রোজেন হটাও ক্লোরিন বসাও, মানে একটা করে হাইড্রোজেন সরাবা, একটা করে ক্লোরিন বসাবা। আর এই বিক্রিয়াটা একটা চেইন বিক্রিয়ার মতো চলতে থাকে। কিসের মতো চলতে থাকে ভাইয়া, চেইন বিক্রিয়ার মতো। সো দেখো এখানে কি হবে, এখানে কি হবে, একটা হাইড্রোজেন চলে যাবে, দেখো CH3 ছিল তো CH2 হয়ে গেছে, ওই আগের বিক্রিয়াটা একটা ক্লোরিন বসাইছে, আর কি এখানে একটা HCl তৈরি হবে, বুঝা গেছে। আবার তুমি সেম কন্ডিশন, মৃদু সূর্যালোক, ভাইয়া লিখে দিচ্ছি, দেখো মৃদু সানলাইট ইউভি, প্রখর না কিন্তু মৃদু, হ্যাঁ, 111 ডিগ্রি সেলসিয়াস আর ক্লোরিন। ওকে, তুমি কি করবে এখন, এখন কয়টা হাইড্রোজেন, দুইটা, ভালোভাবে দেখো এখন কয়টা হাইড্রোজেন রে বাবা, এখন কিন্তু তোমার দুইটা হাইড্রোজেন, দেখো দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। সো তোমার কি দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, দেখো ব্যাপারটা খেয়াল করো, CH একটা হাইড্রোজেন কমে গেল, ক্লোরিন আগে থেকেই একটা ছিল, দেখো ক্লোরিন আগে থেকে একটা ছিল, আরেকটা ক্লোরিন বাড়ছে, CHCl2, ওকে, প্লাস HCl, হাইড্রোজেন হটাও ক্লোরিন বসো, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। মৃদু সূর্যালোক ইউভি ক্লোরিন 111 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই টেম্পারেচারটা ভুল করা যাবে না, এই টেম্পারেচারটা ভুল করলে টিচাররা কাইটা দিবে। সো এখানে কি হবে, CCl3 প্লাস HCl। দেখো বিক্রিয়াটা লেখা সহজ, বাট যৌগগুলার এক একটা নাম আছে। বিক্রিয়াটা লেখাটা একেবারেই সহজ, এটা তুমিও জানো আমিও জানি, একেবারেই সহজ, বিক্রিয়াটা লেখা কোনো কঠিন না, বাট প্রত্যেকটা যৌগের এক একটা নাম আছে, এটা তুমিও জানো আমিও জানি। সো এই নামগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আই রিপিট, এই নামগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথমটা তো টoluene, দেখো প্রথমটা কি, টoluene, টoluene, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, দেখো বেনজাইল ক্লোরাইড, দেখো ভালোভাবে দেখো, বেনজাইল ক্লোরাইড, নামগুলা ঠাড়া মুখস্থ করতে হবে, মেডিকেলে আস। এটা হচ্ছে বেনজাল ক্লোরাইড, এটা কি বেনজাল ক্লোরাইড, আর এটা কি বেনজোটাই ক্লোরাইড, খেয়াল করো এটারে কি বলে, বেনজো ট্রাইক্লোরাইড। দেখো তিনটা নাম খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা কি বেনজাইল ক্লোরাইড, আরেকটা কি বেনজাল ক্লোরাইড, দেখো জাইল জাল, জাইল জাল, ভালোভাবে বেনজাইল বেনজাল, আই রিপিট বেনজাইল বেনজাল, আর আরেকটা কি বেনজো ট্রাইক্লোরাইড। তাহলে দেখো বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড, বুঝতে পারছো? ডান ডান, মাথায় ঢুকছে স্যারেরা?
একটা কি বেনজাইল, আরেকটা হচ্ছে বেনজাল, আরেকটা হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। ওকে, বেনজিনের পার্শ্ব শিকলে ক্লোরিনেশন পারছি আমরা, ঠিক আছে, পার্শ্ব শিকলে ক্লোরিনেশনটা পারছি। এখন দেখো, একটু আগে আমরা পড়ছিলাম বেনজিনের তীব্র জারণ, তাই না, টলুইনের জারণ, তাই না, এটা কি এটা আমরা বলতে পারি তীব্র জারণ। তো আরেকটা আমরা পড়তে পারি এখন টলুইনের মৃদু জারণ। দেখো, মৃদু জারণ। দেখো, এতক্ষণ আমরা কি পড়ছি টলুইনের তীব্র জারণ, এখন আমরা কি পড়বো টলুইনের মৃদু জারণ। দেখো, মৃদু জারণটা কি বুঝতেই পারতেছো, টলুইন থেকে আমি বেনজালডিহাইড বানাবো, টলুইন থেকে আমি কি বানাবো, বেনজালডিহাইড বানাবো, জাইমান অক্সিজেন দিয়ে জারণ করে আমি কি বানাবো, বেনজালডিহাইড। সো দুই ভাবে বানানো যায়, একটা হচ্ছে তুমি কার্বন ডাইসালফাইড তার সাথে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, এটাকে কি বলা হয়, ক্রোমিল ক্লোরাইড। ভালোভাবে দেখো, এটার নামটা কি, এটার নামটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, ক্রোমিল ক্লোরাইড। এটারে আমরা কি বলি রে বাবা, এটাকে বলি আমরা ক্রোমিল ক্লোরাইড। কি বলি, ক্রোমিল ক্লোরাইড। তো কার্বন ডাইসালফাইড, ক্রোমিল ক্লোরাইড। ওকে, ডান। 2 নাম্বার আসেন, এটা গেল 1 নাম্বার। এখন আসেন 2 নাম্বারটা। এটা হচ্ছে ইটার্ড বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 65% সালফিউরিক অ্যাসিড H2SO4। বুঝতে পারছো, 65% সালফিউরিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 45 ডিগ্রি। সো এটা যদি থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি থাকে, এটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। দেখবা এত ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে এডমিশনে আসে। এটাকে কি বলা হয়, ইটার্ড বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া। সো মৃদুজারণ পারবেন সবাই, একদম সিম্পল। মৃদুজারণ করলে তোমার কি হবে, বেনজালডিহাইড তৈরি হবে। মৃদুজারণ করলে কি হবে, বেনজালডিহাইড তৈরি হবে। সো কার কার উপস্থিতিতে তুমি মৃদুজারণ করতে পারো, কার কার উপস্থিতিতে তুমি মৃদুজারণ করতে পারো? 1 নাম্বার হচ্ছে কার্বন ডাইসালফাইড তার সাথে ক্রোমিল ক্লোরাইড, আরেকটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর 65% সালফিউরিক অ্যাসিড প্লাস 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, ডান। মাথায় ঢুকছে কিনা বলো। ওকে, আরেকবার বলতেছি, দেখো মৃদুজারণ এগুলা কি, এতক্ষণ আমরা কি ইউজ করছি, দেখো এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, এগুলো কি তীব্র জারক। আর এইবার আমরা কি করছি, মৃদু জারক ইউজ করছি, যেমন ক্রোমিল ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো কি মৃদু জারক। সো তুমি যখন এদের উপস্থিতিতে বিক্রিয়া করাবা, তখন পুরোপুরি জারিত হবে না, হালকা জারিত হয়ে বেনজালডিহাইড তৈরি হবে। বুঝতে পারছো? আর তীব্র জারক ব্যবহার করলে একবারে কি হয়, অ্যাসিড হয়ে যায়। এখানে কি হবে, অ্যালডিহাইড হবে, আর কিছুই না। তো টোলোইন থেকে বেনজালডিহাইড দুইভাবে তোমাকে পরীক্ষার হলে প্রশ্নে এটা দিয়ে দিতে পারে, তখন উত্তর হবে বেনজালডিহাইড। তোমাকে পরীক্ষার হলে প্রশ্নে এটা দিয়ে দিতে পারে, উত্তর হবে বেনজালডিহাইড। দুইটার ক্ষেত্রে একই উত্তর, জাস্ট প্রভাবক ভিন্ন, জাস্ট কি প্রভাবক ভিন্ন। ওকে, এখন আসো। সো টোলোইনের পার্শ্ব শিকলের বিক্রিয়াগুলো মোটামুটি শেষ। এখন কথা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে বেনজিন থেকে টোলোইন আমরা তৈরি করতে পারি। দেখো, বেনজিন টু টোলোইন আমরা তৈরি করতে পারি। টোলোইন তৈরি করতে পারি, তাই না? এটা আমরা ইজিলি তৈরি করতে পারি। বাট আমরা কি টোলোইন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায় এটা জানি? বেনজিন, টোলোইন থেকে কি বেনজিন তৈরি করতে পারি? কখনোই না। পারি, অবশ্যই। কিভাবে পারি দেখো,
প্রথমে বেনজিন থেকে কিভাবে টোলুইন আসে সেটা দেখাই। বেনজিন থেকে কিভাবে টোলুইন আসে সেটা দেখাই। ধরো এই হচ্ছে বেনজিন। বেনজিনকে আমি, ঠিক আছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে ফালাইয়া দিলেই ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, তখন কি হয়ে যাবে? এটা টোলুইন হয়ে যাবে, তাই না? ইজিলি ভাবে আমরা জানি এটা টোলুইন হয়ে যায়, এক স্টেপ বিক্রিয়া। টোলুইন থেকে বেনজিন তৈরি করতে গেলে আমাদের এই জারণ প্রসেসে যাইতে হয়। দেখো ভালোভাবে বুঝো, এটা কিন্তু পরীক্ষায় আসে। টোলুইনকে আমি কি করব? জারণ করব। অর্থাৎ ধরো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ইন প্রেজেন্স অফ গারো সালফিউরিক অ্যাসিড H2SO4 আমি জারণ করতেছি। এটা কি হয়ে যাবে? দেখো তো, বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। সো বেনজোইক অ্যাসিডকে আমি যখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাবো, তো তখন আমার কি করবে? সোডিয়াম বেনজোয়েট তৈরি হবে, তাই না? সোডিয়াম বেনজোয়েট। সো এই সোডিয়াম বেনজোয়েটকে আমি যখন সোডা লাইম দিব, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হিট দিব, তখন আমার কি হবে? সুন্দরভাবে বেনজিন তৈরি হবে না? বুঝে গেছে? সো বেনজিন থেকে টোলুইন এক ধাপে তৈরি করা যায়, বা টোলুইন থেকে বেনজিন কয়েকটা স্টেপে যাইতে হয়। সো বেনজিন থেকে টোলুইন ডান, টোলুইন থেকে বেনজিন ডান। দেখো আরেকবার দেখি, তোমরা লিখে নাও ইন দ্য মিনটে। টোলুইনকে আমরা জারণ করছি, তার মানে কি কি পাইছি? বেনজোইক অ্যাসিড পাইছি, তাই না? বেনজোইক অ্যাসিডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইছি। তো তার ফলে কি হয়েছে? দেখো এইখানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করছে, আর এই সোডিয়ামটা গিয়ে এইখানে C+- সাথে যুক্ত হয়ে গেছে, সোডিয়াম বেনজয়েট। তারপর তো এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সবার মনে আছে ডিকার্বক্সিলেশন? এটা কি ডিকার্বক্সিলেশন? একদম জাতীয় বিক্রিয়া, কতবার পড়াইছি তোমাদের। ডিকার্বক্সিলেশনে কি হয়? দেখো এই সোডিয়াম অক্সাইড আর এইখানে NaCO, এরা কি করে? সোডিয়াম কার্বনেট তৈরি করে, তাই না? Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি করে। ক্যালসিয়াম অক্সাইডটা আলাদা থাকে। এই হাইড্রোজেনটা কি হয় তখন? এই যে কার্বনটা কেউ তো নাই, এটা মিলে কি হয়? সোডিয়াম কার্বনেট তৈরি করে, Na2CO3। তখন গিয়ে এই হাইড্রোজেনটা বেনজিনের মাথায় গিয়ে যুক্ত হয়, আর ক্যালসিয়াম অক্সাইডটা আলাদাই চলে যায়। সবাই বুঝছো? আসো সামনে যাই। এখন আসো আমরা দেখব টোলুইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি দেখব? টোলুইনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। হ্যাঁ, এটা দেখব। সো টেকনিকটা কি? টেকনিকটা একদম ইজি। প্লাস চার্জ থাকলেই টোলুইনের মাথায় যুক্ত হবে। আরেকটা জিনিস, টোলুইন কি বলতো? অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? বলো, টোলুইনটা কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? বলো, টোলুইনটা কি ধরনের নির্দেশক? অর্থপ্যারা না মেটা নির্দেশক? সবাই একটু বলো। সানবিন বলছো অর্থপ্যারা নির্দেশক, মাশাল্লাহ। সো দেখো, যখন মিথাইল ক্লোরাইড থাকবে আর ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, কি বুঝতে হবে বলো তো? মিথাইল ক্লোরাইড আর ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে এটা কি ধরনের বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট, ইয়েস অর নো? এটা কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সো এখানে কে যুক্ত হয় দেখো তো। আমরা যদি প্লাস মাইনাস করি, এই CH3টা প্লাস Cl মাইনাস, সো ইলেকট্রোফাইল কে, মিথাইল মূলকটা CH3 প্লাস। ওকে, ও গিয়ে যুক্ত হবে কোথায়? হয় অর্থ পজিশনে না হয় প্যারা পজিশনে। তাহলে কি হইল দেখো, এই হচ্ছে টোলুইন, এই আরেকটা টোলুইন লিখলাম,
ব্যাপারগুলো বুঝছো, ডিপলি বুঝছো। একটা কই যুক্ত হবে, একটা যুক্ত হবে অর্থ পজিশনে। এটা কি অর্থ পজিশনে একটা মিথাইল মূলক, কারণ প্লাসটাই অলওয়েজ যুক্ত হবে। আরেকটা কে যুক্ত হবে, প্যারা পজিশনে যুক্ত হবে। ঠিক আছে। সো এই যে দুইটা মিথাইল মূলক যখন একটা বেনজিনে থাকে তখন এটার নাম হয় জাইলিন। দুইটা মিথাইল মূলক যখন একটা বেনজিন বলয়ে থাকে তখন এটাকে কি বলে সবাই একসাথে, এটাকে বলা হচ্ছে জাইলিন। এটাকে কি বলা হয়, জাইলিন। এটার নাম হচ্ছে জাইলিন। তো এটাকে বলা হবে অর্থোজাইলিন, মানে অর্থ পজিশন একটা মিথাইল মূলক। আর এটাকে কি বলা হবে, প্যারাজাইলিন। প্যারাজাইলিন। একটাকে কি বলা হবে, অর্থোজাইলিন, আরেকটাকে কি বলা হবে, প্যারাজাইলিন। আর এই বিক্রিয়াটা কি কি বলবো আমরা, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। ওকে, তারপরে আসো, এটা যদি বুঝে থাকো নিচেরটাও বুঝবা। আমি হচ্ছে ক্লোরিন ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনকে বিক্রিয়া করাবো। তাহলে কে যুক্ত হবে, দেখো দুইটা ক্লোরিন যদি থাকে এইখানে, এই ক্লোরিনকে যদি ভাঙ্গাই, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তাই তো, হয় একটা প্লাস একটা মাইনাস। তাহলে কোথায় কোথায় যুক্ত হবে বলো তো, সবাই একযোগে বলো, কোথায় কোথায় যুক্ত হবে। এই ধরো একটা টোলুইন, এ একটা টোলুইন, কোথায় কোথায় যুক্ত হবে, একটা যুক্ত হবে অর্থ পজিশনে, একটা প্যারা পজিশনে। কারণ ক্লোরিন কি অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ ক্লোরোটোলুইন আর কি প্যারা ক্লোরোটোলুইন। একটা কি গেল অর্থ ক্লোরোটোলুইন, আর একটা কি গেল আমাদের প্যারা ক্লোরোটোলুইন। এটা কারো কোনো কনফিউশন আছে, এটা কারো কোনো কনফিউশন আছে বলো। একটা কি অর্থ ক্লোরোটোলুইন, আরেকটা হচ্ছে প্যারা ক্লোরোটোলুইন। এখানে কারো কোনো কনফিউশন থাকার কোনোই কথা না। এখন আসো এটাতে কপি করি ভাইয়া, আরো কিছু পড়তে হবে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন পড়ছি, আমরা কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন পড়বো না? ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন তো পড়ে ফেলছি, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন পড়তে হবে না? ঠিক আছে বলো, অ্যালকাইলেশন তো পড়ে ফেললাম, ঠিক আছে, এখন অ্যাসাইলেশনটা পড়ি। হ্যাঁ, কি পড়বো, অ্যাসাইলেশন, অর্থাৎ CH3COCl। এটাকে কি বলে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। কি বলে বাবা, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনটা কিভাবে প্লাস মাইনাস হয়, মানে এটা ধরে নিচ্ছি একজন যদি নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়, মানে একটা যদি প্লাস হয় একটা মাইনাস হবে, মানে ধরে নিতে হয় মাঝে মাঝে, আর কিছুই না। তো এখন দেখো, এই যে এইখানে ক্লোরিন কি মোর ইলেকট্রোনেগেটিভ, নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে, তাই ক্লোরিন কি মাইনাস। আর CH3CO এই অংশটা কি হবে, প্লাস হবে। একটা যদি মাইনাস হয় আরেকটা কি হবে, প্লাস হবে। তাহলে এখানে কোন মূলকটা যুক্ত হবে, COCH3 মূলকটা, বুঝো, COCH3 মূলক। তাহলে একটা কি অর্থ পজিশনে যুক্ত হবে, আরেকটা কোন পজিশনে যুক্ত হবে বলো, একটা অর্থ পজিশনে COCH3, আরেকটা প্যারা পজিশনে যুক্ত হবে CH3COCH3। ঠিক আছে, একটা অর্থ পজিশনে একটা প্যারা পজিশনে যুক্ত হয়েছে, ডান। সো এখন আসো আর কি যুক্ত করতে পারি আমরা, আর হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে পারি। তারপরের পেজে আমরা নাইট্রেশনটা পড়ব। ধরো আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, H2SO4, ঠিক আছে, আর ইন প্রেজেন্স অফ সালফার ট্রাইঅক্সাইড। এটাকে যদি ভাঙ্গাই, OH আর SO3H, সালফিউরিক অ্যাসিড, তাই না? সো OH-টা কি, হাইড্রোক্সাইডটা অলওয়েজ নেগেটিভ হয়, এই অংশটা কি মাইনাস, আর SO3H এটা কি হবে, প্লাস। সো প্লাসটাই তো গিয়ে যুক্ত হবে বেনজিন বলে, একটা অর্থ পজিশন একটা প্যারা পজিশন, ঠিক আছে। সো এই টলুইন SO3H অর্থ পজিশন, একটা কোথায় যুক্ত হবে, প্যারা পজিশন। এতক্ষণ যা পড়াইলাম সব পানি ভাত, ঠিক আছে। এখন আসল জিনিস শুরু হবে। এতক্ষণ যা পড়াইছি সবগুলা ছিল কি আমাদের পানি ভাত, এখন আসবে আসল জিনিস,
বা এখন আসবে আসল খেলা আমাদের। ওকে, আসেন শুরু করি। এগুলো সব পানি ভাত ছিল। এখন আসবে হচ্ছে আসল যেটা পরীক্ষায় আসবে, টোলুইনের নাইট্রেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা পরীক্ষায় আসবে সেটা কি টোলুইনের নাইট্রেশন। বুঝতে পারছো? টোলুইনের নাইট্রেশনটা আমাদের পরীক্ষায় আসবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। দেখো টোলুইনের নাইট্রেশন, দেখো আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3 গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। এটা হচ্ছে নাইট্রেশনের প্রধান শর্ত, মানে এই দুইটা জিনিস থাকাই লাগবে। কি কি থাকা লাগবে আমার সাথে পড়ো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে এই দুইটা জিনিস তোমার থাকা বাধ্যতামূলক। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই দুইটা তোমাকে থাকতেই হবে। ওকে, আর এখানে হচ্ছে 60°C টেম্পারেচার। কত ডিগ্রি? 60°C। সো তোমার কি হবে, নাইট্রিক অ্যাসিডকে যদি ভাঙাও OH আর NO2 মূলক। সো OH-টা কি বললাম একটু আগে, OH-টা অলওয়েজ মাইনাস, NO2-টা কি হবে প্লাস। সো NO2-টা কি হবে, অর্থ পজিশনে যুক্ত হবে, অর্থ নাইট্রোটোলুইন, আর পাচ্ছি আমরা প্যারানাইট্রোটোলুইন। আমাদের এই বিক্রিয়াটার একটা টার্গেট থাকে, মানে এইখানে এসেই থাইমা যাওয়া না। এই বিক্রিয়াটার একটা টার্গেট থাকে যে এইখানে এসেই থেমে যাওয়াটা আমাদের মূল লক্ষ্য না। আমরা কি করি, এই অর্থনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন এই দুইটাকে ফার্দার নাইট্রেশন করি, মানে সেম ভাবে আবার নাইট্রেশন, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কোথাও কোথাও দেখবা ধুমায়িত নাইট্রিক অ্যাসিড। সো যখন ফার্দার নাইট্রেশন করবা তুমি টেম্পারেচারটা 60 থেকে 80 করে দিবা, অর্থাৎ 80°C, মানে টেম্পারেচারটা 20 করে বাড়াইতে হবে। যতবারই নাইট্রেশন করবা টেম্পারেচারটা 20°C করে তোমাকে বাড়াইতে হবে। তো তখন কি হবে, এই নাইট্রেশনটা করলে তোমার হচ্ছে এই অর্থ আর প্যারা যে নাইট্রোটা আছে দুইটা এক জায়গায় এসে পড়বে, মানে একই একটা বেনজিন বলে। ঠিক আছে, তো তুমি বলতে পারো এটাকে 2,4-ডাইনাইট্রোটোলুইন। তুমি ফার্দার নাইট্রেশন করলে না, সো এই অর্থ পজিশনের নাইট্রোমূলক আর প্যারা পজিশনের নাইট্রোমূলক এটা এক জায়গায় এসে পড়ছে। সো তুমি বলতে পারো 2,4-ডাইনাইট্রোটোলুইন। কি 2,4? কেন 2,4 বললাম, দেখো এটা তো 1, এটা 2, এটা 3, এটা 4, 2 নাম্বার একটা নাইট্রো আর 4 নাম্বার একটা নাইট্রোমূলক, তো 2,4-ডাইনাইট্রোটোলুইন বলে। এটাকে আমরা ফার্দার নাইট্রেশন করব, মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। এইবার টেম্পারেচারটা দেখো 80-র পরে কি আসে 100, 20 করে বাড়াচ্ছি। সো এখন তোমার যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে TNT। এটা হচ্ছে মেইনলি হচ্ছে বিস্ফোরক হিসেবে কাজ করে। টোলুইন 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন, দেখো 4 নম্বরে নাইট্রোমূলক, এইখানে একটা নাইট্রোমূলক। সো আমরা বলতে পারি 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন, এটাকে বলা হয় সংক্ষেপে TNT। TNT বলা হয় 2,4,6, ওকে, ট্রাইনাইট্রোটোলুইন, টোলুইন সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন, দেখো এটা কি TNT বলা হয়, TNT 2,4,6। দেখো এটা কি 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, মানে 2-এ একটা, 4-এ একটা, 6-এ একটা। দেখো 2, 4, 6, 3টে জায়গায় নাইট্রোমূলক আছে। আর এটা কি টোলুইন, 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন বলা হয়। সো আমাদের টার্গেট কি TNT, কারণ TNT কে একটা বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, TNT-টা কি হিসেবে ব্যবহার করা হয়, বিস্ফোরক হিসেবে, বিস্ফোরক হিসেবে, ওকে, বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় TNT-টাকে। সো আমরা কি করব, টোলুইনকে প্রথমে নাইট্রেশন করব, অর্থনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন পাবো। ফার্দার নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটোলুইন পাবো। ঠিক আছে, তারপরে যদি আবার নাইট্রেশন করি তাহলে 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন পাবো। এটাকে কি বলা হয় সংক্ষেপে, TNT বলা হয়। সংক্ষেপে কি বলা হয়, TNT। এখন বইয়েতে একটা প্রশ্ন আসছিল
যে টিএনটি কিভাবে বিস্ফোরণ ঘটায়। দেখো টিএনটি কিভাবে বিস্ফোরণ ঘটায় সেই বিক্রিয়াটাও দেখায় দিই, ঠিক আছে। ধরো তুমি 2 মোল টিএনটি নিলা, হ্যাঁ, NO2 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 2 মোল নিলা। সো এইখানে একটা কি করে ডেটোনেটর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ডেটোনেটর ব্যবহার করা হয়। ডেটোনেটর কি? ডেটোনেটর একটা হচ্ছে মানে ব্যাটারি টাইপ, বা এটা হচ্ছে চার্জিত, যেটা দ্বারা বিস্ফোরণটা ঘটায়। এই ডেটোনেটরের সাথে তুমি যদি স্পার্ক ঘটাও বা আগুনের সংস্পর্শ ঘটাও বা স্ফুলিঙ্গ ঘটাও, তখন তোমার কি হবে? এইটা ডেটোনেশন হবে। ডেটোনেশন মানে কি? বিস্ফোরণ। তো তুমি যদি এটার বিস্ফোরণ ঘটাও, ডেটোনেশন, ডেটোনেশন কিভাবে? এই একটা ডেটোনেটর, এটা একটা ছোট একটা ডিভাইস যেটা বিস্ফোরণ ঘটাইতে সাহায্য করে, বা রিমোটের মতো বলতে পারো, ডেটোনেটর। এটার সাথে যদি স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ মানে কি? আগুনের স্পার্ক, মানে আগুনের সংস্পর্শে আসলে এই দুইটা মিলে কি ঘটে? ডেটোনেশন ঘটে, মানে বিস্ফোরণ ঘটে। ডেটোনেশন জিনিসটা কি? এটা হচ্ছে বিস্ফোরণ, বিস্ফোরণ। তো তোমার কি হবে? এখানে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন প্লাস এখানে তোমার পানি তৈরি হবে মেবি। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন আর পানি, ঠিক আছে। এখানে কি তৈরি হবে? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হবে, সরি, হাইড্রোজেন তৈরি হবে। 5 মোল হাইড্রোজেন, 3 মোল নাইট্রোজেন, 14 মোল কার্বন মনোক্সাইড। এখন কিভাবে কি এই 14 5 14 3 5 এটা ভাইয়া বুঝলাম না। দেখো ব্যাপারটা দেখাই। এখানে দেখো কার্বন কয়টা আছে? এক, এই প্রথমে 1 2 3 4 5 6 7, 7 আর এটা 2 মোল নিছিলাম, 7 দুগুণে 14, 14 মোল কার্বন। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেনও তোমার হচ্ছে 14টা আছে। দেখো 2 4 6, 6 দুগুণে 12, হ্যাঁ, 14 মোল কার্বন মনোক্সাইড আছে। তারপরে দেখো এইখানে এই নাইট্রোজেন কয়টা আছে? দেখো নাইট্রোজেন 3 দুগুণে 6টা, 3 মোল নাইট্রোজেন, হ্যাঁ, আর 5 মোল হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন 3টা আছে, 3 দুগুণে 6 হয়। সো তোমার কি হবে? একটু মাথায় রাখবা যে হচ্ছে তোমার 14 মোল কার্বন মনোক্সাইড, তোমার 3 মোল নাইট্রোজেন, ও সরি 2 মোল নাইট্রোজেন আর 5 মোল হাইড্রোজেন, 2 মোল নাইট্রোজেন তৈরি হবে, হ্যাঁ। তো কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন এটুকু মাথায় রাখলেই হবে। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না, এত সমতাকরণ মিলানো লাগবে না। এটা হচ্ছে মেইন জিনিস, যে তুমি যদি একটা ডেটোনেশন ঘটাও, তোমার কি হবে? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এইভাবে বিস্ফোরণটা ঘটে। টিএনটির এইভাবে বিস্ফোরণটা ঘটে। সো এই ছিল ওভারঅল হচ্ছে টোলুইন। টোলুইনের যত পড়ালেখা ছিল মোটামুটি আমরা শেষ করে ফেলছি। ওকে, টোলুইনের যা যা ছিল আমরা শেষ করে ফেলছি। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।